নমস্কার, আমি নীল। বইবন্ধু অডিও ক্রনিকলসে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন বইবন্ধু অডিও ক্রনিকলসে দিব্যেন্দু পালের লেখা কায়াপলট। গল্পটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন। একটি অন্য ধাঁচের ভূতের গল্প। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন বইবন্ধু অডিও ক্রনিকলসকে। নমস্কার। ভোরবেলা হঠাৎ করেই কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙল রমেন মুখার্জির। এই ভোরে আবার কে? আরে হতচ্ছাড়া কলিং বেলটাও বলি। আরে সকালবেলা কাজ নেই, কম নেই, ঘ্যা ঘ্যা করে বেজে উঠল। আর পারি না। তাই দরজাটা খুলে দেখি সাত সকালবেলা আবার কি হাজির হয়েছে। কি রমেন বাবু, এবার বিশ্বাস হলো? এই আপনি তো মারাত্মক নাচর বান্ধা লোক মশাই। এই কাক ভরে ইয়ার্কি মারতে এসেছেন? বর্তমান যুগে ধুতি পাঞ্জাবি পরা মানুষ দেখলেই কেমন যেন সন্দেহ হয় রমেনের। ওই অনেকটা অতিভক্তির মতো ব্যাপার আর কি। এই প্রবীণ ধর নামের লোকটিকে এই সাবেকি বস্ত্র ছাড়া অন্য কোনো পরিধানে আজ অবধি সে দেখেনি। যদিও তার এই পরিধান দেখে বয়স বোঝা দুষ্কর। 40ও হতে পারে, আবার 50ও। পুরু গোঁফ, ঘন কোঁকড়া চুল, গভীর গলা আর সুপুরুষ চেহারা। কাল রাতের পরও এইসব বলবেন এখনো? যাই হোক, দরজার সামনে হাঁ করে দাঁড়িয়ে না থেকে ভেতরে আসতে দিন। চলুন চলুন। কথাগুলো বলে রীতিমতো রমেনকে ধাক্কা দিয়ে সে ঢুকে পড়ল। তারপর দালানের এক কোনায় রাখা রকিং চেয়ারে গিয়ে আয়েশ করে বসে পড়ল। কাল কাল রাতের পর মানে আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? হ্যাঁ, দেখুন, আমি না অনেক কাঠখড় পোড়ানো লোক, এইসব আমার মাথায় ঢোকে না। দিন চারেক আগের ঘটনা। রমেন সঙ্গীতাকে নিয়ে বিরাটির এই পোড়ো বাড়িটাতে ঢুকেছিল। শহরে নিশ্চিন্তে প্রেম করার জায়গার বড্ড অভাব। তাই এই পরিত্যক্ত কচুরিপানায় ভরা পুকুরের পাশে নির্জন অবহেলিত বাড়িটাকেই প্রেম করার নিরাপদ জায়গা বলে রমেনের মনে হয়েছিল। অবশ্য একটা গোপনে আদান প্রদানের ব্যাপারও ছিল। সোহাগ করতে লোকে পার্কে যায়, বনে বাদারে যায়, লেকেও যায় শুনেছি। তা বলে পোড়ো বাড়ি? সত্যি তোমার উচ্চিংড়ের মতন প্রেম বটে। সঙ্গীতা মানে সঙ্গীতা মজুমদার গড়িয়াহাটের বাসিন্দা। 10 বছরের ছেলেকে নিয়ে একা হিমশিম খাচ্ছে। বিয়ের 2 বছরের মাথায় স্বামী হার্ট অ্যাটাকে মারা যায়। ছেলে তখন পেটে। শ্বশুরবাড়িতে বৃদ্ধা শাশুড়ি আছেন শুধু। স্নেহ করেন খুব। টাকা পয়সার কোনো অভাব নেই, তবে খামতি আছে ভালোবাসার। ফেসবুকের এক সাহিত্য গ্রুপের মাধ্যমে রমেনের সঙ্গে যোগাযোগ হয়। গত 1 বছরে সে ধীরে ধীরে লোকটাকে ভালোবেসে ফেলেছে। জানতে পেরেছে রমেনের প্রেমহীন জীবনের দুঃখ, কষ্ট আর একাকিত্ব। ছেলেবেলায় মাকে হারায় রমেন। তারপর শুধু উপেক্ষা আর ভালোবাসাহীন একটা জীবন। এর মাঝে অবশ্য 2টো বিফল প্রেম পর্বও রয়েছে। চাকরি জীবনও অতি সাধারণ। এক ওষুধের কোম্পানির কেরানি। বিরাটির এক মেসে তার নিবাস। বৃদ্ধ বাবা থাকেন গ্রামে। টাকার যথেষ্ট টানাটানি থাকা সত্ত্বেও কখনো সঙ্গীতাকে কিছু বলেনি। উল্টে সারাক্ষণই কিছু না কিছু দিয়েছে। সেই কারণেই রমেনকে এত ভালো লাগে সঙ্গীতার। সে অনেক সময় সাহায্য করতে চেয়েছে, কিন্তু রমেন কিছুতেই রাজি হয়নি। সঙ্গীতা বুঝেছে এই লোকটার আত্মসম্মান বোধ প্রবল। অবশ্য সেই দিন সেই পোড়ো বাড়িটাতে ঢোকার পর থেকে
সবকিছু কেমন অন্যরকম হয়ে গিয়েছিল। রমেন নির্ভীক প্রকৃতির, কিছুতেই তার ভয় ডর নেই। ভূতে তো একদমই নয়। বাজি ধরে অনেকবার শ্মশান, কবরস্থান, পোড়ো বাড়ি ইত্যাদি জায়গায় রাত কাটিয়েছে। সেদিন সঙ্গীতার হাত ধরে হাঁটতে হাঁটতে এই জনবিরল পোড়ো বাড়িটাকে দেখে রমেন একটু ঘনিষ্ঠ মুহূর্তের জন্য পীড়াপিড়ি করেছিল। এই সঙ্গীতা, এই দেখো, এই বাড়িটা কত পুরনো না? দেখে কেমন গা ছমছম করছে না? চলো না, চলো না, বাড়িটার ভিতরে দেখি গিয়ে কি আছে। না মানে মানে তুমি সত্যি বলছো? তুমি ওই বাড়িটার ভিতরে সত্যি সত্যি যাবে? আরে গেলে কি আমি একা যাব নাকি? আমি তো তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। রমেন, মানে কি বলো তো, আমার না খুব ভয় লাগছে গো। আরে দূর পাগলি, আমি আছি তো, ভয় কি? সেদিন সঙ্গীতা খানিকটা ভয় পেলেও শেষ অবধি আর না করতে পারেনি রমেনকে। সেই রাতে মেসে ফেরার সময় একটি লোক রমেনকে পথে বাধা দিয়েছিল। আরে ও মশাই, শুনছেন? আপনার সাহসের জন্য অভিনন্দন দিতে এলাম। সবার দ্বারা তো নিজের ইচ্ছায় ভুতুড়ে বাড়িতে ঢোকা সম্ভব নয়, তাই না? কিন্তু আপনি তা অনায়াসেই করে দেখিয়েছেন। আপনার সাহসকে কুর্নিশ না জানিয়ে পারলাম না, বুঝলেন তো? লোকটার কথাগুলো শুনে রমেন ভুরু কুঁচকে ভারী ব্যাগটা কাঁধে তুলে হাঁটার গতি বাড়িয়ে দিয়েছিল। নাছোড়বান্দা লোকটাও তার পিছু ছাড়েনি সেই দিন। আরে ও দাদা, আরে শুনুন না, শুনুন না, দয়া করে পালাবেন না। আমি কাউকে কিছু জানাবো না। আমাদের দুজনেরই লাভ হবে এমন একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম, বুঝলেন? সেদিনের সেই লোকটি ছিল প্রবীণ ধর। বাড়ির দালালি করেই তিনি পেট চালান। রমেনকে তিনি দেখেছেন দাসপাড়ার সেই পরিত্যক্ত বাড়ি থেকে বেরুতে, আর ওর এই সাহস দেখেই তিনি মুগ্ধ হয়ে এক বিস্ময়কর প্রস্তাব দেন। দমদম ক্যান্টনমেন্ট রেল লাইনের ধারে একটি পুরনো বাড়ি আছে, ভূতের উপদ্রবের জন্য একেবারে কুখ্যাত। শত চেষ্টা করেও বর্তমান বাড়ির মালিক সেটা বিক্রি করতে বা ভাড়া বসাতে পারছে না। এখন রমেন যদি ওই ভুতুড়ে বাড়িতে এক রাত কাটাতে পারে তাহলে সে 2 লক্ষ টাকা পাবে। আসলে রমেনকে দেখিয়ে সে ইচ্ছুক ক্রেতাদের বাড়িটাকে ভূতমুক্ত হবার প্রমাণ দেবে। রমেনকে অবাক করে আগাম একটা সোনার মোহরও প্রবীণ তাকে দিয়েছিল। আরে আরে, এটা আপনি কি করছেন? এই সব নিয়ে আমি কি করব? এইটা সোনার মোহর, তোমার কাজের আগাম বকশিস। বিশ্বাসটা যদি না হয় তাহলে কোষ্ঠী পাথরে যাচাই করে দেখতে পারো। হ্যাঁ, সে আপনি না বললেও আমি পরীক্ষা করব। রমেনের সমস্ত সন্দেহ ভুল প্রমাণ করে এক সোনার দোকান থেকে সে জানতে পেরেছে যে মোহরটা সত্যি খাঁটি সোনার। শ্রাবণ মাসের এক শনিবার সকাল থেকেই আকাশ ঘন কালো মেঘে ঢাকা। মাঝে মাঝেই ঝিরঝির বৃষ্টি আর গুম গুম করে বজ্রগর্ভ মেঘের গর্জন আসছে। কোনো অশুভ ইঙ্গিত প্রকৃতি সেদিন দিতে চাইছিল। অল্প কিছু জিনিস নিয়ে সেদিন গন্তব্যে পৌঁছেছিল রমেন। আগের রাতে বাড়ির চাবি দিয়ে গিয়েছিল প্রবীণ। অনেকগুলো চাবির মধ্যে একটা পিতলের কারুকার্য করা চাবিও ছিল। কথায় কথায় প্রবীণ জানিয়েছিল সেই বাড়িটার ইতিহাস। শোনো রমেন, যে বাড়িটায় তুমি আজ যাচ্ছ তার সাথে একটা কুখ্যাত গল্প জড়িয়ে আছে। 1800 শতাব্দীতে এক কুখ্যাত জমিদারের নায়েব বাড়িটা তৈরি করিয়েছিল। তা হঠাৎই একদিন রহস্যময়ভাবে
মৃত্যু হয় তার এবং তার এক চাকরের। আর তারপরেই বাড়িটাকে নিয়ে নানা ভৌতিক অলৌকিক ঘটনার কথা লোকের মুখে মুখে রটে যায়। শতাব্দী প্রাচীন এই বাড়িতে আজ অব্দি কেউ একটানা বাস করতে পারেনি। এরপর নায়েবের বংশধররা বাড়িটা বিক্রি করে দেয়। বহু হাত বদল হয়েছে এই বাড়িটা। এটা বর্তমান মালিক অনেক টাকা খরচা করে বাড়িটাকে মেরামত করেছিল এই বছর 7 আগে। তা শুরুতে সব ঠিকই চলছিল, কিন্তু ক্রমশই ভুতুড়ে উপদ্রব শুরু হয়ে যায়। তাই পাকাপাকিভাবে আর কেউই বসবাস করতে পারেনি এখানে, বুঝলে? বাড়িটার সামনে কিছুটা পুরো জমি ছিল। যেদিকেই তাকাও সেখানে অযত্ন স্পষ্ট। হালকা বাতাস চলছিল। গেট পেরিয়ে বাড়িটাতে ঢুকতেই একটা বদ্ধ ভ্যাপসা গন্ধ পেল রমেন। দেওয়ালগুলোতে রঙের প্রলেপ পড়েনি অনেক দিন। চারপাশে ঝুল আর মাকড়সার জাল। রমেনকে চমকে দিয়ে ঝটপট করে খোলা দরজা দিয়ে কয়েকটা চামচিকে উড়ে পালিয়ে গেল। বাপরে বাপ, এই ভুতুরে বাড়িতে ইঁদুর বাদুর সবের উপদ্রব আছে দেখছি। তবে এতকাল ধরে এইভাবে বাড়িটা ফাঁকা পড়ে আছে, মানে যতটা ভগ্নদশা হবে ভেবেছিলাম ততটা হয়নি। যাই, গোটা বাড়িটা একটু ঘুরে দেখে আসি। বাবা, এই এত বড় পিল্লাই বাড়িটার মোট 20টা ঘর আছে। কত লোক যে একসাথে থাকতো কি জানি। বাথরুমগুলোর অবস্থা যা দেখলাম তাতে কাজ চলে যাবে। তবে নিচের ওই বন্ধ দুটো ঘর কিছুতেই খুলতে পারলাম না। কি জানি ওই ঘর দুটোতে কি আছে, খুব দেখতে ইচ্ছে করছে। যাই, আরেকবার চেষ্টা করে দেখি। না না, এই ঘরগুলো আমার কম্য না। তার চেয়ে বরং ওই দিকের ঘরটাতে যাই। এখানের মধ্যে ওই ঘরটাই একটু থাকবার মতো পদের। বাকি সবকটা ঘরে মাকড়সার জালে ভর্তি। রমেন এরপর নিজেকে সেই ঘরটায় গুছিয়ে নিল। এই ঘরে একটা চৌকি আর একটা আয়না রাখা রয়েছে। সম্পদ দুটো কাদের তা জানা নেই, তবে এই দুটো জিনিস এই ঘরে থাকতে রমেনের বেশ সুবিধাই হয়েছে। আর পারছি না, যাই একটু বিছানায় গড়িয়ে নি। খানিক বাদে উঠে না হয় রাতের খাবারটা খেয়ে নেব। একটু গড়িয়ে নিতে গিয়ে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল সেটা বুঝতেই পারেনি রমেন। আচমকা একটি আওয়াজে তার ঘুম ভাঙল। বাইরে কেউ যেন হাঁটছে। রমেন কিন্তু এতে খুব একটা ঘাবড়ে গেল না। একটু অপেক্ষা করে একটা লম্বা শ্বাস নিয়ে ঝট করে সে দরজাটা খুলে ফেলল। কে ওখানে? না, রমেনের এই প্রশ্নের আর কোনো উত্তর এলো না। প্রত্যুত্তরে ঝিঁঝি পোকার ডাক আরো তীব্র হল। স্কাইলাইট থেকে একটা নীলচে আলো দালানে নেমে এসেছে। অন্ধকার জমে রয়েছে আনাচে কানাচে। খানিকটা কুয়াশার মতো ধোঁয়াটে আভা গোটা বাড়িটায় ছড়িয়ে রয়েছে। রমেন তাড়াতাড়ি গিয়ে সবকটা আলো জ্বেলে দিল। 3টে টিমটিমে বাল্বের আলো আরও ভৌতিক করে তুলল পরিবেশটাকে। অন্ধকারে প্রথমে বুঝতে পারেনি রমেন। খানিক বাদে চোখ শুয়ে যেতেই সে দেখতে পেল কোনায় একটা গাঢ় অন্ধকারের স্তূপ। অদ্ভুত তো, এদিকে তো হালকা আলোর ছটা আসছে। এতটা অন্ধকার হওয়ার কথা তো নয়। মাঝে মধ্যে আবার অন্ধকারটা কেমন নড়ে উঠছে। একটু এগিয়ে গিয়ে দেখি তো ব্যাপারটা। রমেন যেই এগোতে গেল
ঠিক সেই মুহূর্তেই ছায়াটা লাফ দিয়ে রমেনের দিকে এগিয়ে এলো। বাবু 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 বাঁচান, আমাকে বাঁচান। বড় কর্তাদের থেকে বাঁচতে এখানে ঢুকে পড়েছিলাম। তাড়িয়ে দেবেন না বাবু আমায়, আপনার দুটি পায়ে পড়ি বাবু। বাবু মরে যাবো বাবু, মরে যাবো। বাঁচান বাবু, তাড়িয়ে দেবেন না বাবু। পুলিশ খুঁজছে কেন তোকে? চুরি টুরি করিস নাকি? তা বাবু ওই আর কি। তা আপনি এখানে কি হিসাবে ভাড়া নিলেন নাকি? সেরকমই কিছু বলতে পারিস। তা একটা কথা বলতো, তুই এই বাড়িতে ঢুকলি কি করে? আগে বাবু ওই পশ্চিমের রান্নাঘরে জানলাটা দিয়ে খোলা ছিল, টপকে ঢুকে পড়লাম। আচ্ছা, ব্যাপারখানা তবে এই। বেশ, তবে এসেই যখন পড়েছিস তখন আজ রাতটা এখানেই কাটিয়ে যা। কিন্তু খবরদার বলছি, কাল সকালে যেন তোকে এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। লোকটাকে দেখে বোঝার উপায় নেই যে সে ছেলে না লোক। উচ্চতায় 3.5 ফুটের মতো, উস্কো খুস্কো চুল, সারা গায়ে কালিঝুলি মাখা কদাকার একটা চেহারা। রমেন ভাবল, ভালোই তো, একটা সঙ্গী না হয় পাওয়া গেল। ঠিক এই সময় হঠাৎ করেই ছাদের দরজাটা বিকট আওয়াজ করে খুলে গেল, আর তারপরই একটা হাঁটার আওয়াজ আসতে লাগলো। কেউ একজন ছাদ থেকে নেমে আসছে। এই প্রথমবার রমেনের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে এলো। আওয়াজটা আবার হঠাৎ করেই থেমেও গেল। আরে, হঠাৎ করে আওয়াজটা থেমে গেল মনে হচ্ছে। উফ, আর পারছি না। আসার পর থেকে একটা না একটা কিছু ঘটেই চলেছে। বাবু বাঁচাও, মরে গেলাম গো। ভূতে আমার প্রাণটা নিয়ে নিল গো বাবু। এই কি করছিস? ছাড় বলছি। বামনের এই আর্তনাদ শুনে এতক্ষণে রমেনের ভিতর একটু একটু করে ভয় ঢুকে পড়েছে। না, আমায় কিছুতেই ভয় পেলে হবে না। মাথা ঠান্ডা রাখতে হবে, যে করেই হোক। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে রমেন নিজেকে সংযত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দালানের কোণে রাখা পুরনো রকিং চেয়ারটা হঠাৎ দুলতে লাগলো। রমেন বুঝতে পারছে বামনটাও ভয়ে কাঁপছে। ভয়ও কিন্তু সংক্রামক হয়। হঠাৎ করেই একটা মর্মন্তুদ চাপা গোঙানির আওয়াজ ভেসে এলো কোণার তালা বন্ধ করা ঘরটার ভিতর থেকে। জীবনে এই প্রথমবার এতটা ভয় পেল রমেন। ভয়ঙ্কর ভয়, মারাত্মক একটা আতঙ্ক যেন তাকে গ্রাস করে ফেলেছে। গোঙানির আওয়াজটা ক্রমশ বেড়েই যাচ্ছে, আর সেটা একটু একটু করে এগিয়ে আসছে দরজার দিকে। মনে হচ্ছে আওয়াজটা এখনই দরজা খুলে বেরিয়ে আসবে। ভয়ে পাথর হয়ে গেছে রমেন। সে যেন নড়তে ভুলে গেছে। এর কিছুক্ষণের মধ্যেই ঘরের আলো ফিরে এলো, আর তাতেই রমেনের ভয়ের ঘোরটা কেটে গেল। চিলের জল থেকে মাছ তোলার মতো এক ঝটকায় বামনটাকে তুলে নিয়ে রমেন দৌড়ে ঢুকে গেল ঘরের মধ্যে। আর ঘরে ঢুকেই ভিতর থেকে খিল তুলে দিল সে। শোন, এইসব বাড়িতে রাত কাটানোর অভিজ্ঞতা থেকে বলছি, মন না দিলেই কিছু হবে না। চল, কিছু কথা বল, তাহলে দেখবি আর ভয় লাগবে না। প্রথম প্রথম কোনো কথাই বামনটা বলছিল না। তারপর ধীরে ধীরে মুখ খুলতে শুরু করল, আর রমেন বুঝতে পারল যে সে এক বাচালের পাল্লায় পড়েছে। তার সাথে মাথার স্ক্রুটাও কিঞ্চিত ঢিলা। ওনাকে কোনো এক গ্রাম থেকে এসেছিল এখানে এক বাড়িতে কাজ করতে। সেখানে চুরি করাই তার কাল হয়েছিল। এইরকম আরও কত কিছুই যে সে বকে চলল তার হিসাব নেই। অদ্ভুত সব দার্শনিক প্রশ্ন শুরু হলো।
এদিকে রমেন তার প্রশ্নের ভারে জেরবার হয়ে পড়েছিল। শেষে এক আজব প্রশ্ন করল বামনটা। প্রশ্ন নয়, একটা ধাঁধা। অনেক ভেবেও রমেন যার কুল কিনারা খুঁজে পেল না। ভুল পাল্টিও না, দাও উল্টে, প্রজ্বলিত নয়ন হবে যার, কায়া যাবে পাল্টে। মাঝরাতে ঘুমের মধ্যে পাশ ফিরে রমেন দেখল বামনটা নেই। শোবার সময় মেঝেতে শুয়েছিল, এখন জায়গাটা খালি। গেল কোথায়? মালটা যা ভীতু, ওর তো ঘর ছেড়ে বেরোনোরই কথা নয়। মোড়ক গিয়ে যা খুশি করুক। এই সব ভাবতে ভাবতে রমেন আবার শুয়ে পড়ল, কিন্তু ঘুম কিছুতেই আর আসে না। কিছুক্ষণ এপাশ ওপাশ করে শেষে উঠে পড়ল সে। আজ আর আমার ঘুম হবে না, একটার পর একটা কিছু না কিছু লেগেই আছে। যাই, একবার বাইরেটা ঘুরে দেখে আসি। রমেন দেখল ঘরটা খোলা। সে ধীর পায়ে গিয়ে দরজাটা খুলল। ভিতরে ঘুটঘুটে অন্ধকার। মোবাইলের আলো জ্বালিয়ে দেখতে পেল একটা মাঝারি মাপের ঘর। কোনায় এক আদ্যিকালের কাঠের আলমারি বাদে আর কিছুই নেই, কিন্তু আলমারিটা দেওয়াল থেকে তেরছা করে রাখা। কাছে গিয়ে দেখল আলমারিটার পিছনে একটা খুপড়ি দরজা এবং সেটা খোলা। নিচে চলে গেছে একটা সিঁড়ি। সেখানে উঁকি দিতেই একটি আবছায়া দ্রুত ভেসে এলো নিচ থেকে আর রমেনকে ধাক্কা দিয়ে উড়ে বেরিয়ে গেল। দুধ বাদুরে দুধপাতে টেকা দেয়। এইদিকে নিচের অন্ধকারের এক অজানা রহস্য যেন অপ্রতিরোধ্য আকর্ষণে রমেনকে হাতছানি দিয়ে ডাকছিল। সম্মোহিত মানুষের মতোই সে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। মোবাইলের আলোয় দেখতে পেল পুরনো কালের দামি কাঠের অসামান্য কারুকার্য করা আসবাবপত্রে ঘরটা ঠাসা। অ্যান্টিক সব ফার্নিচার। আজকের দিনে এইসব জিনিসের দাম নির্ঘাত আকাশ ছোঁয়া। বোঝাই যাচ্ছে কোনো একটা কোষাগার ছিল এটা। ঠিক তক্ষুনি রমেনের নজর পড়ল কোণের দিকে রাখা একটা সোনালি কারুকার্য করা সিন্দুকের ওপর। তার সামনে চাবি লাগানোর একটি কোটর। আরে ওটা কি? দেখে তো সিন্দুক মনে হচ্ছে। যাই যাই, ওটাকে খুলে দেখি ওর মধ্যে কি আছে। বাড়িটা এখন যেন পুরোপুরি জীবন্ত। চেয়ার, খাট সবকিছুই দুলছে। বাথরুম থেকে আপনা আপনি জল পড়ছে। ছাদের দরজা একবার খুলছে আর একবার বন্ধ হচ্ছে। যদিও এসবে মন দেবার মতো সময় রমেনের নেই। ওর সমস্ত চেতনা জুড়ে এখন শুধুই সেই সিন্দুকটা। চাবিটা সিন্দুকে লাগাতেই একেবারে মাপে মাপে মিলে গেল, আর সিন্দুকের ডালা খুলতেই তার চক্ষু চড়ক গাছ। বাপরে বাপ, এত কিছু! এই সোনা, হিরে, পান্না, এত কিছু রয়েছে। হালকা আলোতেও ঝলমল করছে লাল, নীল, সবুজ পাথর বসানো ভারী ভারী সব অলংকার, রাশি করা সোনার মোহর, চোখ ঝলসানো হীরের স্তূপ। রমেন একেবারে স্তব্ধ হয়ে গেল। নিজের হৃৎপিণ্ডের আওয়াজ যেন নিজেই শুনতে পেল। এই তো 7 রাজার ধন। এসব যদি আমি একবার হাতে পাই, তাহলে সারা জীবন পায়ের ওপর পা তুলে কাটাতে পারবো। শুনছেন রমেন বাবু? আমি অনেক কাঠখড় পোড়ানো লোক, তাই আমার কাছ থেকে কিচ্ছু লুকোনো যাবে না। এমন সময় প্রবীণের কথায় রমেনের সম্বিত ফিরল। দেখুন, আমি জানি না যে আপনি কি জানেন, কিন্তু আমি মোটামুটি ধরতে পেরেছি এখানকার ভুতুরে ব্যাপারটা। আচ্ছা, বলুন বলুন, কি ব্যাপার? এই বাড়িটা বহু পুরনো,
সময়ের সাথে সাথে রদবদল হলেও বেশ কিছু জিনিস আদ্যিকালের। বাড়িটার পিছনে পরপর দুটো বট গাছ দাঁড়িয়ে আছে। দুটো গাছের অবস্থান এমনই যে একটু হাওয়া হলেই তার গতিবেগ 2 গুণ বেড়ে আসে বাড়িটা তাক করে। এটা একটা বড় কারণ বাড়িটাকে ভুতুড়ে লাগে। হাওয়ার খেলায় চেয়ার দুলে ওঠে, ছাদের দরজা খুলে যায়, অকেজো জলের পাইপের মধ্যে ঢুকে গঙ্গানির মতো আওয়াজ সৃষ্টি করে। পুরনো বাড়ির বাল্বের নেভা আর জ্বলানি আর কিছু বললাম না। জলের চাপের গোলমালের কারণে খোলা আর বন্ধ হয় কল। আর এছাড়াও এক চোর আছে, সেই বাড়িটাকে নিজের আস্তানা বানিয়েছে। লোকজনদের ভরকে দিতে ওস্তাদ। আমাকেও চেষ্টা করেছিল, কিন্তু বেগতিক দেখে কেটে পড়েছে। আয়নার প্রতিবিম্ব না পড়ার ভোজবাজিটাও মেলায় দেখেছি বলে মনে হচ্ছে। আপনাকে এই বাড়ির ইতিহাসের কথা কিছুটা বলেছিলাম, তবে পুরোটা বলিনি। শুনুন তবে। এই বাড়িটা এককালের বিশাল প্রভাব প্রতিপত্তিওয়ালা জমিদার দীপনারায়ণ সিং এর নায়েবের তৈরি। শয়তানি আর অত্যাচারে সে নিজেও কম যেত না। হ্যাঁ, জমিদারকে মদ আর মেয়ে মানুষের নেশা ধরিয়ে একটু একটু করে প্রচুর ধন দৌলত সে সরিয়ে ফেলেছিল। আর সেই কাজে তাকে মদত দিয়েছিল তার প্রিয় চাকর কানাই। ক্রমে তাদের লোভ বাড়ল। লোভ ধীরে ধীরে মানুষকে অসংযমী, উন্মাদ করে তোলে, পাপ পুণ্যের ভেদাভেদ ভুলিয়ে দেয়। জমিদার অনেকদিন ধরেই টের পাচ্ছিলেন। একদিন হাতে নাতে ধরলেন দুজনকে। তারপর কি হলো? তারপর আর কি, নায়েব চাকর দুজনেই জমিদারের হাতে ধরা পড়ল। তার মানে আপনি জানতেন গুপ্তধনের ব্যাপারটা, আর তাই আমাকে এখানে ডেকেছিলেন? অনেক জেরা, ভয়ঙ্কর অত্যাচারের পরেও লুকোনো ধনের সন্ধান বলল না তারা। এমনি ছিল তাদের লোক। জমিদার রাগে ফুঁসছিল। তখন তিনি এক ভয়ঙ্কর কাজ করলেন। এক পিশাচ সিদ্ধ তান্ত্রিককে নিযুক্ত করলেন। তাকে বললেন বেঈমান দুটোকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে যাতে এরকম কাজ করার আগে অন্যরা তার প্রতিফল ভেবে যেন ভয় শিউরে ওঠে। তারপর এক অমাবস্যার রাতে গভীর জঙ্গলে একটা কাঠের মাচা বানালো সেই তান্ত্রিক। তারপর নিজের শরীর বন্ধন করে ধ্যানে বসলেন তিনি। বজ্রগম্ভীর স্বরে শুরু করলেন মন্ত্রোচ্চারণ। মাঝে মাঝে নানা উপাচার ছুঁড়ে দিতে লাগলেন সামনে ধিকি ধিকি জ্বলতে থাকা আগুনে। হঠাৎ অন্ধকার আরো নিকষ হয়ে এলো। আর্তনাদ করে পালালো ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকা নিশাচর জন্তু জানোয়ারের দল, রাতচরা পাখি। মাংস পচা গন্ধে দম বন্ধ হয়ে এলো। একটা কালো পায়রাকে বলি দিল সে। আর সেই রক্ত আগুনে আহুতি দিতেই এতক্ষণ ধিকি ধিকি জ্বলতে থাকা আগুন দাউ দাউ করে অমাবস্যার নিকষ কালো আকাশ ছুঁতে চাইল। আর সেই আগুন থেকে বেরিয়ে এলো বিশাল অন্ধকারের স্তূপের মতো এক ধোঁয়া ধোঁয়া অবয়ব। বাতাস থেমে গেল, অন্ধকার আরো ঘন হয়ে এলো, মাংস পচা গন্ধ হয়ে গেল তীব্র। একটা বিজাতীয় স্বর ভেসে এলো সেই ভয়ঙ্কর আধার অবয়ব থেকে। আমায় ডাকলি কেন? খেতে দে, মুখ দে আমায়। আমার পেটে যে বড় খিদে, বড় খিদে, খেতে দে। সেই রক্ত জল করা আওয়াজে শিউরে উঠল তান্ত্রিক। পিশাচ যদি ভোগ না পায় তাহলে তার সমস্ত ক্রোধ গিয়ে পড়ে যে তাকে আবাহন করেছে তার উপর। কোনো শরীর বন্ধন মন্ত্র তাকে থামাতে পারে না। মহা তান্ত্রিকেরাও রেহাই পায় না সেই জ্বলন্ত খিদের আগুন থেকে। আপনার ভোগ প্রস্তুত, ওই যে ওই দিকে। তান্ত্রিক হাত জোর করে ইশারা করল মাচার দিকে, যেখানে হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়েছিল নায়েব আর তার চাকর।
অন্ধকারে গড়া সেই পিশাচ এগিয়ে গেল সেদিকে। সহসা লকলকে আগুনে মাচার চারিদিকে বাঁধা কাঠ খড় জ্বলে উঠল দাউ দাউ করে। মর্মন্তুত আর্তনাদে ছিঁড়ে খুঁড়ে গেল নিশুতি রাতের নৈশব্দ। সে আর্তনাদ জ্যান্ত পুড়ে মরার না পিশাচের ভোগে লাগার, সে কথা জানা গেল না। মরল দুজনে। সন্তুষ্ট পিশাচ অন্তর্ধান করল, আর তান্ত্রিক সেই দুই পিশাচ ভোগ্য আত্মাকে তন্ত্র বলে বেঁধে দিল চুরি করা ধনের সঙ্গে। আচ্ছা, জখ কি হয় জানেন? হ্যাঁ, ঠাকুমার মুখে শুনেছিলাম ছোটবেলায়। যক বা যক্ষ হলো এক ধরনের প্রেতাত্মা, ধন দৌলতে রক্ষা করে। হয় তারা খুব সুপুরুষ দেখতে হয়, না হয় বামনের মতো। বাহ, জানেন দেখছি। আর এটাও জানেন নিশ্চয়, যখের ধন পেতে হলে কঠিন প্রশ্নের উত্তর দিতে হয়, আবার উত্তর না দিলে পরিণতি চরম হয়। প্রবীণবাবুর কথা শেষ হতে না হতেই রৌদ্রোজ্জ্বল সাত সকালেই কলকাতার উপকণ্ঠের এই ভগ্নপ্রায় বাড়িটার চারপাশ চাপ চাপ অন্ধকারে ভরে গেল। নিকষ কালো দমবন্ধ করা সেই অন্ধকারে ভেসে এলো বাসি মরার উৎকট গা গোলানো গন্ধ। ক্রমশ সেই দুর্গন্ধ মাখা অন্ধকার ঘন হয়ে ঘুরতে লাগল রমেনের চারপাশে। দমকা ঝড়ের মতো সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে প্রাণপণ চেষ্টা করতে লাগলো রমেন, কিন্তু সে পারল না। সেই ঝড় ওকে প্রায় উড়িয়ে নিয়ে এসে নিচের ঘরে এনে ফেলল। আতঙ্কে বোধ শক্তি হারিয়ে ফেলেছিল রমেন। ভয়ে চোখ বুজে ভাবছিল কি করে এই অভিশপ্ত বাড়িটা থেকে বেরোনো যায়। আমায় বেরোতেই হবে, যেমন করেই হোক বেরোতেই হবে। পাকা অপরাধেরা তো চরম বিপদের সময় মাথা ঠান্ডা রাখে, আর তারপর নিজেদের তারা অনেক সময় বিপদ থেকে বের করে আনে। না 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 না, আমি কিছুতেই ভয় পাবো না, আমি বেরোবই এখান থেকে। রমেন নিজেকে বোঝালো এগুলো সবই তার চোখের ভুল। রাতে ভালো ঘুম না হওয়ায় আর এই পোড়ো বাড়ির ভুতুড়ে আবহে ওর অবচেতনে যে প্রভাব ফেলেছে, এসব তারই ফল। ও প্রাণপণে সাহস সঞ্চয় করতে লাগলো। আর ঠিক তখনই একটা হাসির আওয়াজ এলো। চোখ মেলে রমেন দেখল সিন্দুকটার উপরে বসে খিক খিক করে হাসছে সেই বামনটা। প্রবীণ বলল, এই বামনটা হলো কানাই, আর ও হলো সেই নায়েব। কেউ এই ধনৈশ্বর্য খুঁজে পেলেই ওদের ছুটি, কিন্তু আজ পর্যন্ত কেউ তা পারেনি। রমেনকে দেখেই প্রবীণ বুঝেছিল যে সেই পারবে। কথাগুলো শেষ হবার পরেই ক্রমশ চেহারা পাল্টাতে লাগলো দুজনের। গায়ের পোশাক খসে পড়ল। দেখা গেল দুজনের বীভৎস পোড়া শরীর, পোড়া চামড়া মাংস সব খসে খসে পড়তে লাগলো। চোখের কোটরগুলো অন্ধকার গহ্বরে পাল্টে গেল। বাড়িটা গম গম করে উঠল এক অমানসিক ভয়াবহ কণ্ঠে। তোকে কাল কানাই যে প্রশ্ন করেছিল তার উত্তর তুই দিতে পারিসনি।
ভোলকে উল্টে লিখলে হয় লোভ। চোখ চকচক করে লোভে, আর লোভে পাপ, পাপে মৃত্যু, অর্থাৎ কায়া বদল। ওরে পাপী, উত্তর ছিল লোভ। যা জীবন তোর চোখে স্পষ্ট, তুই ভালোবাসাকে প্রত্যাখ্যান করে বারে বারে বেছে নিয়েছিস লোভকে। আর এবার তোর লোভের পরিণাম ভোগ কর। যখের ধন খুঁজে পেয়েছিস, এবার জন্ম জন্মান্তর ধরেই ধনের রক্ষা কর। অবশেষে অবশেষে এবার আমাদের মুক্তি। অন্ধকার ফিকে হয়ে এলো। এক সাদা কুয়াশায় ঘরটা ভরে গেল। ধীরে ধীরে সেই কুয়াশায় মিলিয়ে গেল প্রবীণ আর কানাইয়ের প্রেত। রমেন প্রাণপণে মাথা ঠান্ডা রাখতে চাইল। ওর সমস্ত চিন্তাভাবনা তালগোল পাকিয়ে যাচ্ছিল। নিজেকে স্থির করতে চাইল সে। মনকে বোঝাতে চাইল এটা আধুনিক সময়। বাইরে বেরোলেই ঝকঝকে দিনের আলোয় মানুষজনকে দেখতে পাবে সে। এসবই ভ্রম, মায়া, ইলিউশন। ওর যত তাড়াতাড়ি সম্ভব এই অভিশপ্ত বাড়িটা ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত। দৌড়ে ঘরটা থেকে বেরোতে গিয়ে কিছু একটাতে হোঁচট খেয়ে রমেন ছিটকে পড়ল। মাথাটা ঠুকে গেল দেওয়ালে। আর ঠিক তখনই যেন সারা ঘরটায় একটা হিমশীতল হাওয়া বয়ে গেল। রমেনের মনে হলো ও এক শূন্য প্রান্তরের মাঝে রয়েছে। চারপাশে কেউ নেই, কিচ্ছু নেই। ওর থেকে একটু দূরে সিঁড়ির কাছে মেঝেতে ঘাড় গুঁজে পড়ে আছে একটা দেহ। আরে, এটা আবার কার মৃতদেহ? চাই তো সামনে গিয়ে দেখি। রমেন দেখল দেহটার মাথা থেকে গড়ানো শুকনো রক্তের দাগ। বিস্ফারিত চোখে ভয়াল আতঙ্ক আর চূড়ান্ত অবিশ্বাসে আর একটা রমেন ওর দিকে তাকিয়ে রয়েছে। যেন মরার আগে সে যা দেখেছে, যা ঘটেছে তার সঙ্গে, সে তার হিসাব মেলাতে পারেনি। মনে পড়ল ঠিক এই রকম হতবাক ভীত বিস্ময় মৃত সঙ্গীতার চোখেও ছিল, যখন রমেন তার গলা টিপে প্রাণটা বার করে দিয়েছিল সেই পোড়ো বাড়িটাতে। রমেন, বলছি শোনো না, আমি না তোমার বাবার অপারেশনের জন্য বেশ কিছু টাকা এনেছি। অনেক আশা করে এনেছি জানো, যাতে তোমার বাবার অপারেশনটা হয়ে যায়। সঙ্গীতা, তুমি আবার হঠাৎ করে এসব করতে গেলে কেন? আমি করব না তো কে করবে শুনি? আমার টাকা তোমার টাকা বুঝি আলাদা? তুমি আমায় এত ভালোবাসো সঙ্গীতা, আমি তোমার এই উপকার কোনো দিনও ভুলব না। প্রেমে এতটাই অন্ধ ছিল মেয়েটা যে ঘুণাক্ষরেও টের পায়নি রমেনের প্রতারণা। টাকা ভর্তি ব্যাগটা দেখে লোভে চকচক করে উঠেছিল রমেনের চোখ। এই প্রথম নয়, এর আগেও সঙ্গীতার মতো জনা পাঁচেক এমনই শারীরিক মানসিকভাবে একাকী মহিলাদের প্রেমের জালে ফাঁসিয়ে ভোগ করে নিজের পথ থেকে চিরতরে সরিয়ে দিয়েছিল রমেন। সেদিন সঙ্গীতাকেও সে ঠিক একইভাবে সরিয়ে দিয়েছিল। বড় লোভ ছিল ওর, টাকার লোভ, সম্পদের লোভ, ভোগের লোভ। এখন জন্ম জন্মান্তরের জন্য ওর চারপাশে ছড়ানো এক অতুল ঐশ্বর্য। শুধু ভোগ করার জন্য দরকার যে পার্থিব শরীরটা, সেটাই এখন ঘাড় ভেঙে পড়ে রয়েছে এই পোড়ো ভুতুড়ে বাড়ির কাল কুঠুরিতে, সবার চোখের আড়ালে। বাইরে ঝকঝকে দিনের আলোয় ব্যস্ত শহরে সকলের চোখের ওপরে
বাড়িটা ফিরে এলো ঠিক আগের মতোই ভগ্ন, নির্জন আর ঝোপ জঙ্গলে ঢাকা তার পুরনো রূপে।